কর্তা বা কর্ম তাদের যে উক্ত হয়, মানে কর্তা এবং কর্ম এই উভয়ে যে উক্ত হয়, কিসের মাধ্যমে উক্ত হয় এগুলো বলেছিলাম আগের দিন সব। কিসের মাধ্যমে উক্ত হয়? তিঙের দ্বারা, কৃতের দ্বারা, তদ্ধিত আর সমাসের দ্বারা। হুম। অভিধানঞ্চ প্রায়েণ তিং কৃত তদ্ধিত সমাসৈহি। এ তিঙের দ্বারা হয়। তিং, কৃত, তদ্ধিত এবং সমাস। এখানে তিঙের দ্বারা হয়েছে। যেখানে তিং প্রত্যয় থাকবে সেখানে তিঙের দ্বারা উক্ত হবে। ঠিক আছে? তাহলে এই যে বিদ্যালয়ও গম্যেতে, এখানে উক্ত কি দিয়ে হয়েছে? কর্মটা উক্ত কি তিঙের দিয়ে হয়েছে? তিঙের দ্বারা উক্ত তিঙের হয়েছে। দ্বারা। হুম। চলো আমরা পড়ব। মনে হয় যেন এগুলো হয়েছিল, তাই তো? মানে এই আহ, যে দ্বিতীয় বিভক্তিটা প্রায় হয়েছিল, কিছু কিছু যে কর্মপ্রবচনীয় সংজ্ঞার যে বিষয়টা বাকি আছে, তাই না? কর্মপ্রবচনীয় সংজ্ঞার বিষয়টা বাকি, তার সঙ্গে এই যে গতিবুদ্ধি এবং অকথিতঞ্চ এই দুটো হয়েছিল। গতিবুদ্ধি এবং অকথিতঞ্চ এই দুটো হয়েছিল, হ্যাঁ কি না? সুজাতা, হয়েছিল? না স্যার। হুম। নাম ধরে জিজ্ঞাসা করতে হবে, উত্তর বলা যাবে না। হুম। সুজাতা? না স্যার। সবেতেই না স্যার। হুম। দেখো, আমরা পড়বো আজকে প্রথম সূত্র। অকথিতঞ্চ। অকথিতঞ্চ এর অর্থ কি হবে? খাতা পেন বের করে সব লিখতে শুরু করো মোটামুটি। হুম। দেখো, এই অকথিতঞ্চ এর অর্থ হচ্ছে অপাদান প্রভৃতি বিশেষ কারকের দ্বারা অবিবক্ষিত হলে। অপাদান প্রভৃতি বিশেষ কারকের দ্বারা যদি অবিবক্ষিত হয়, সেখানে কি হবে? তার কর্মসংজ্ঞা হবে। অপাদান প্রভৃতি বিশেষ কারকের দ্বারা অবিবক্ষিত অবিবক্ষিত যে কারক, তার কর্মসংজ্ঞা হবে। অপাদান প্রভৃতি বিশেষ কারকের দ্বারা অবিবক্ষিত যে কারক, মানে অবিবক্ষিত মানে কি? বিবক্ষা মানে কি? বলার বিবক্ষা ইচ্ছা। মানে কি? বলার ইচ্ছা।
বক্তু বক্তুহু ইচ্ছা বিবক্ষা, বক্তুর ইচ্ছা বিবক্ষা। ঠিক আছে। ঠিক আছে, বক্তার ইচ্ছাই হলো বিবক্ষা। বক্তুহু ইচ্ছা বিবক্ষা। এখন বক্তব্য, এই যে অবিবক্ষিত মানে তাকে বক্তা বলতে চায় না, মানে অপাদান প্রভৃতি রূপে তাকে বক্তা বলতে চায় না। সেটাই হচ্ছে অপাদানাদির দ্বারা অবিবক্ষিত। অপাদান প্রভৃতি বিশেষ কারকের দ্বারা অবিবক্ষিত যে কারক, মানে ওই ওই কারকটিকে বক্তা অপাদান রূপে উল্লেখ করতে চায় না, তার মানে অবিবক্ষিত হয়ে গেল। বক্তার যদি ওটাকে অপাদান রূপে বলার ইচ্ছা থাকে, তাহলে সেটা বিবক্ষিত হবে, যে বক্তার এটাই বিবক্ষিত। যদি বক্তা তাকে অপাদান রূপে বলতে না চায়, তাহলে সেটা অবিবক্ষিত হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। হুম। এবং এখানে একটা বিষয় আছে, যে সূত্রে উল্লিখিত আছে মোট 16টি ধাতু। সূত্রে উল্লিখিত আছে মোট 16টি ধাতু। এই 16টি ধাতুর প্রয়োগে, ঠিক আছে, মানে কেবলমাত্র অবিবক্ষা এমনি এমনি হবে না, ওই 16টা ধাতুর প্রয়োগ থাকলে, 16টি ধাতুর প্রয়োগ থাকতে হবে, তারপরে 16টি ধাতুর প্রয়োগ থাকতে হবে, তারপরে তার কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে। হুম। তাহলে কি বললাম, যে 16টি ধাতুর প্রয়োগ থাকতে হবে, তারপরে কর্মসংজ্ঞা হবে, এই হচ্ছে বিষয়। না, কি বক্তব্য, ওই 16টা ধাতুর প্রয়োগ থাকার পরে, 16টি ধাতুর প্রয়োগ থাকলে পরে ওই ধাতুর যে কর্ম, ঠিক আছে, ওই ধাতুর যে কর্ম, ঠিক আছে, তবেই সেটা, হুম, উদাহরণ দেখো। বলা হচ্ছে, আচ্ছা, ওই 16 ধাতু কি কি? লিস্ট করছে, দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মত, মুষ। দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মত, মুষ। হুম। নি, রি, কৃষ, বহ। এই 16টি ধাতুর প্রয়োগ থাকলে এবং অপাদানাদির দ্বারা অবিবক্ষিত যে কারক, তার কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে। না, কি বক্তব্য, দেখো উদাহরণ দেখো। উদাহরণ হচ্ছে,
ধরো বলা হলো গরুর থেকে দুগ্ধ দহন করছে, এর হচ্ছে 1 নম্বর উদাহরণ। গরুর থেকে দুগ্ধ দহন করছে, অনুবাদ করলে কি হবে? এমনি নর্মাল অনুবাদ করলে কি হবে? গরুর থেকে দুগ্ধ দহন করছে, অনুবাদ করলে কি হবে? গাং দগ্ধিপয়াঃ। বলো কি বললে? গাম দগ্ধিপয়াঃ। আমি গরুর থেকে, এখানে কোন বিভক্তি হবে? থেকে বোঝালে কোন বিভক্তি হয়? থেকে পঞ্চম। থেকে বোঝালে কোন বিভক্তি হয়? পঞ্চম। দেহে পঞ্চমী। দক্ষি হবে। তাহলে এরকম হবে যে গোহ, গরুর থেকে, দুগ্ধম দগ্ধি, মানে দগ্ধি মানে দহন করা, দগ্ধি মানে দহন করা। তাহলে গরুর থেকে দুগ্ধ দহন করছে, ঠিক আছে? এখন দেখো এই যে দগ্ধি যে ক্রিয়াপদটা, এই দগ্ধি ক্রিয়াপদটা এই দুহ ধাতু থেকে এসছে, দুহ ধাতু। তাহলে দেখো এই যে দুহ ধাতু থেকে এসছে, এখন বিষয় হচ্ছে এই দুহ ধাতুর প্রয়োগে, ঠিক আছে, দুহ ধাতুর প্রয়োগে যে কর্ম, মানে অপাদান প্রভৃতি যে অন্য কারক থাকবে, অপাদান প্রভৃতি যে, ঠিক আছে, যে অপাদান প্রভৃতি যে অন্য কারক থাকবে সেইটা পরিবর্তন হয়ে কর্ম হয়ে যাবে, ঠিক আছে না? কেমন দেখো, তাহলে অপাদান প্রভৃতি অন্য কারক মানে এখানে গোটা হচ্ছে অপাদান কারক, পঞ্চমী আছে অপাদান কারক, তাহলে এখানে এটা কর্ম হয়ে যাবে। তার মানে গাম দুগ্ধম দগ্ধি। গাম দুগ্ধম দগ্ধি কেন হলো? এই যে 16টা ধাতু, এর প্রয়োগ আছে, এইগুলোর প্রয়োগ থাকলে, এইগুলোর প্রয়োগ থাকার পরে যে অপাদান প্রভৃতি কারক, সে অপাদান প্রভৃতি কারক অবিবক্ষিত হয়ে কর্মকারকে পরিণত হবে, অবিবক্ষিত হয়ে কর্মকারকে পরিণত হবে, ঠিক আছে? দেখো আর উদাহরণ দিই। ধরো বললাম যে রামের থেকে, রামের থেকে ভবেশ অর্থ চাইছে, কি হবে? নর্মাল অনুবাদ কি হবে? রামাৎ ভবেশ অর্থং যাচাতে। রামাৎ ভবেশঃ অর্থম ইয়াচাতে। দেখো এইখানে দ্বিতীয় যে ধাতুটা আছে, দেখো ইয়াচ ধাতু, তাহলে সেই ইয়াচ ধাতুর প্রয়োগ আছে, ইয়াচ ধাতুর প্রয়োগ আছে, এই যে ইয়াচতে ইয়াচ ধাতুর প্রয়োগ আছে, এবং তার ফলে কি হবে? অপাদান প্রভৃতি যে কারক সেটা পরিবর্তন হয়ে কর্ম হবে। অপাদান প্রভৃতি যে কারক মানে রামাত
ওটা পরিবর্তন হয়ে কি হবে? রামম রাম ভবেশः অর্থম ইয়াচতে। রামম ভবেশः অর্থম ইয়াচতে। দেখো, বোঝা গেল কি বললাম? আর একবার রিপিট করুন, রামংটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। হুম, কি বলছো? বুঝতে পারছি না। এখানে রামংটা হচ্ছে, আর একবার বুঝিয়ে দাও। হুম, দেখো, এই সূত্রটার শর্ত হচ্ছে এটাই, বাক্যে যদি বাক্যে যদি এই 16টি ধাতুর মধ্যে যে কোনো একটা প্রয়োগ থাকে, ঠিক আছে? কি বললাম? যে বাক্যে যদি এই 16টা ধাতুর মধ্যে যে কোনো একটা প্রয়োগ থাকে, তাহলে ওই বাক্যের মধ্যে অন্যান্য যে কারক থাকবে, মানে অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ, এই কারকগুলো চেঞ্জ হয়ে কর্মকারকে পরিণত হবে। দেখো কি বললাম, বোঝা গেল অঞ্জনা? বাক্যের হ্যাঁ, মধ্যে যদি এই 16টি ধাতুর মধ্যে যে কোনো একটির প্রয়োগ থাকে, তাহলে ওই বাক্যেতে কর্ম বাদ দিয়ে অন্যান্য যে কারক, অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ, এই 4টি কারক পরিবর্তন হয়ে কর্মকারকে চলে আসবে। বোঝা গেল না বোঝা গেল না? ক্লিয়ার? হ্যাঁ। হুম, দেখো পরবর্তী, এইরকম ধরো বলা হলো, যদি করণ বলা হয়, করণ, যদি করণ বা যদি আমি যে দুটোই তো উদাহরণ দিলাম, আমি দুটোই উদাহরণ দিলাম কিসের? দুটোই উদাহরণ দিলাম অপাদানের। ধরো এইরকম বলা হলো যে তন্ডুলের দ্বারা ভাত রান্না করা হচ্ছে। কি হবে? তন্ডুলের দ্বারা ভাত রান্না করা হচ্ছে। তণ্ডুলেন অন্নম পচতে। একটা একটা তন্ডুল, আচ্ছা, ভাত রান্না করা হচ্ছে, কি হবে? ভাত রান্না করা হচ্ছে অন্নম পচতি, তাই তো? একটা কর্তা যোগ করে দাও, যে রামহ, আহ, রাম তন্ডুলের দ্বারা ভাত রান্না করছে। কি বলো? বলো, কেউ বলো। রামহ অন্নম পচতি, তন্ডুলের দ্বারা কি হবে?
তন্ডুলইহি হবে। তন্ডুলইহি, ঠিক আছে। তাহলে দেখো অঞ্জনা, অঞ্জনা শোনা যাচ্ছে? হ্যাঁ। এই যে এখানে পচ ধাতুর প্রয়োগ আছে, তাই তো? এখানে হ্যাঁ। পচ ধাতুর প্রয়োগ আছে। এই পচ ধাতুর দেখো তো ওই লিস্টে আছে কিনা। হ্যাঁ আছে। আছে। তাহলে ওই 16টি ধাতুর প্রয়োগে এই যে লিস্ট আমাদের করা আছে দুহ ইয়াচ পচ, যে 16টি ধাতুর প্রয়োগে, এই 16টি ধাতুর প্রয়োগে বাক্যে যদি প্রয়োগ থাকে, বাক্যে যদি প্রয়োগ থাকে তাহলে অপাদান প্রভৃতি অপাদান প্রভৃতি যে কারক তার কর্মসংজ্ঞা হবে। তাহলে এখানে অপাদান প্রভৃতি কারক বলতে কি আছে? তন্ডুলইহি, এটা এটা হুম। এটা এটা কোন কারক? তন্ডুলইহি কোন কারক? অপাদান। এটা করণ কারক। আহ, হ্যাঁ করণ করণ। তাহলে তাই তো। তাহলে ওই যে করণটা চেঞ্জ হয়ে কি হবে? কর্ম হয়ে যাবে। রামহ কি হবে বলো তো? কি হবে? রামः হুম। তণ্ডুলাম অন্নং পচতে। রামহ কি বললে? রামহ তন্ডু রামः তণ্ডুলান অন্নং পচতে। অন্নম পচতি, একদম। রামহ তন্ডুলান অন্নম পচতি। দেখো দেখো বোঝা গেল কি? পুরোটা বোঝা গেল? পুরোটা বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ। মানে যেটুকু বললাম বোঝা গেছে? ধরো বলা হলো এরকম একটা, লাস্টের উদাহরণ দিচ্ছি এখানে, যে বৃক্ষ থেকে পুষ্প চয়ন করছে বালিকাটি। কি হবে অনুবাদ করলে? অনুবাদ করলে কি হবে? बालिका वृक्षात् पुष्पं चिनोति। বালিকা বৃক্ষাৎ পুষ্পম চিনতি। বালিকা বৃক্ষাৎ পুষ্পম চিনতি। কিন্তু এই যে এখানে ধাতু হচ্ছে, ক্রিয়াপদ হচ্ছে চিনতি, ক্রিয়াপদ চিনতি, ঠিক আছে। এর ধাতু কি? চি ধাতু। দেখো চি ধাতু লিস্টে আছে, এই যে চি, এই যে লিস্টে আছে চি ধাতু। তাহলে চি ধাতুর প্রয়োগ আছে, তাহলে এখানে অপাদান প্রভৃতি যে কারক তার পরিবর্তন হয়ে কি হবে? কর্ম হবে।
বালিকা বৃক্ষম পুষ্পম চিনতি। দেখো বোঝা গেছে? হ্যাঁ বোঝা তাহলে গেছে নাকি না? হ্যাঁ তাহলে দাদা বলছি যে 16টি যে ধাতু আছে আমরা আগে সেন্টেন্সের মধ্যে সেটাই আমরা আগে দেখবো যে 16টি হ্যাঁ, ধাতু কোথায় আছে সেটা জানার পর তারপরে আমরা কোথায় অপাদান কারক আছে সেইটা জানার পর আমি তাকে কর্মসংজ্ঞা করে দেবো, তাই তো? মানে কেবলমাত্র অপাদান নয়, করণ হলেও করণ হবে। হতে পারে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করণও হতে পারে, বা সম্প্রদান হতে পারে, বা হ্যাঁ, অধিকরণ হতে পারে। তা সেটার আমি কর্মসংজ্ঞা করবো, তাই তো? দেখো আর একটা উদাহরণ দিচ্ছি, যে বালকটি ছাগলটিকে গ্রামেতে নিয়ে আসছে, কি হবে? বলো কি হবে? কে বলতে পারে? বালকটি ছাগলটিকে গ্রামেতে নিয়ে আসছে। বালকः ছাগম না অজাং হবে? অজা, অজা, অজা। অজ বালকः অজং না অজাং, পুংলিঙ্গ শব্দ অজ। ক্লিবলিঙ্গ শব্দ অজা। ও, তাহলে অজাং আহ, গ্রাম গ্রামং নিয়তে। হুম, গ্রামেতে, গৃহেতে বাস করে, তাহলে গ্রামেতে কি হবে? গ্রামে নিয়তে। গ্রামে সপ্তমী হবে। তারপরে গ্রামে, তারপরে দেন নিয়তে নিয়ত তো কর্মবাচ্য হয়ে গেল, ও কর্ম, নয়তি। নয়তি, সরি, নয়তি। হুম, দেখো এখানে যে নয়তি ক্রিয়াটা আছে, এর ধাতু কি? নি নয়তি যে ধাতু। ক্রিয়া আছে, নি ধাতু। হুম, হুম, দেখো নি ধাতু মেবি লিস্টে আছে, এই যে নি লিস্টে আছে, তাহলে এই নি ধাতু লিস্টে আছে, তাহলে এটা কি হবে? নয়তিটা কি হবে? এই এখানে কোনটা পরিবর্তন হবে? এই গ্রামেটা পরিবর্তন হবে। গ্রামেটা পরিবর্তন হয়ে কি হবে? গ্রামং। অজাম গ্রামম নয়তি। দেখো ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। অঞ্জনা, আমি কেন এই উদাহরণগুলো দিচ্ছি, আমি হুম, বোঝাতে চাইছি যে ভিন্ন ভিন্ন বিভক্তি চেঞ্জ হচ্ছে, এখানে সপ্তমী পরিবর্তন হয়ে কর্ম হয়েছে, মানে এখানে হুম, অধিকরণটা চেঞ্জ হয়ে কর্ম হয়েছে। হুম, বাকিগুলোতে অধিকাংশই অপাদানটা পরিবর্তন হয়ে কর্ম হয়েছে, একটাতে করণটা পরিবর্তন হয়ে কর্ম হয়েছে, মানে এটা দেখালাম। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? দেখো এই হচ্ছে সূত্রটার অর্থ, এবং এখানে মাথায় রাখতে হবে, এইখানে লাইন আছে দেখো, যে এই লাইনটা, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থ নিব অর্থ নিবন্ধনেয়ম সংজ্ঞা, অর্থ নিবন্ধনেয়ম সংজ্ঞা, এর মানে কি?
অর্থ নিবন্ধনা, নিবন্ধন মানে হেতু, নিবন্ধন মানে হেতু, মানে এখানে কেবলমাত্র যে এই ধাতুগুলোই প্রয়োগ থাকলে ওই পরিবর্তনটা হবে এমন নয়, কেবলমাত্র যে এই ধাতুগুলোর প্রয়োগ থাকলেই যে ওই পরিবর্তনটা হবে এমন নয়। তাহলে অর্থ নিবন্ধনা মানে এই 16টা ধাতুর যে যে অর্থ, এই 16টা ধাতুর যা যা অর্থ, এই কি বললাম, যে এই 16টা ধাতুর যা যা অর্থ, সেই সেই অর্থ যদি অন্যান্য ধাতুরও হয়, সেই সেই অর্থ যদি অন্যান্য ধাতুরও হয়, ঠিক আছে, তবুও কিন্তু এই পরিবর্তনটা হবে। মানে ধরো বলা হলো যে, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো বললাম যে ভিক্ষুক গৃহস্থের থেকে খাবার ভিক্ষা করছে বা ইয়াচনা করছে, কি হবে? দেখো, ভিক্ষুকঃ গৃহস্থাৎ ভোজনম ভিক্ষতে। আমি ইয়াচ ধাতুর প্রয়োগ করলাম না, যেহেতু আছে ভিক্ষা করছে, আমি তার জন্য করলাম ভিক্ষতে। এই ভিক্ষতে ভিক্ষা করা আর ইয়াচনা করা মানে চাওয়া, দুটো সমার্থক না? দুটো সমার্থক, হ্যাঁ কি না? হ্যাঁ। মানে ভিক্ষা করা এবং ইয়াচনা করা দুটোই সমার্থক। সেই জন্য যেহেতু সমার্থক, তাই এই ইয়াচনা করা তার সম অর্থ হচ্ছে ভিক্ষা করা। সেই জন্য সেই জন্য কেবলমাত্র সেই জন্য কেবলমাত্র যে ইয়াচতে এটার প্রয়োগ থাকলেই, ইয়াচতে এটার প্রয়োগ থাকলেই এটা পরিবর্তন হবে, মানে গৃহস্থাৎ এটা পরিবর্তন হবে এমন নয়। কেবলমাত্র ইয়াচতে কেবলমাত্র ইয়াচতে এর প্রয়োগ থাকলেই যে গৃহস্থাতটা পরিবর্তন হয়ে কর্ম হবে এমন নয়। ইয়াচনা করা এই রকম অর্থ অন্যান্য যে সকল ধাতু থেকে বোঝা যায়, মানে ইয়াচনা করা অর্থ আরও যে সকল ধাতুর হয়, সেই সিমিলার ধাতু থেকেও প্রয়োগ থাকলেও এটা চেঞ্জ হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে ভিক্ষতে থাকলেও কিন্তু হুম, তার মানে এখানে ভিক্ষুকঃ গৃহস্থম ভোজনম ইয়াচতে। ক্লিয়ার? আর একবার বলবে? হুম, মানে এখানে বলতে চাইলাম যে এই 16টা ধাতুর যে লিস্টে করা আছে, 16টি ধাতু যে লিস্টে আছে, ঠিক আছে, 16টি ধাতু যে লিস্টে আছে, কেবলমাত্র এই আহ, এই ধাতুগুলোর আহ, প্রয়োগ থাকলেই যে হবে এমন নয়, ঠিক আছে, মানে এই ধাতুগুলোর প্রয়োগ থাকলেই যে হবে এমন নয়। এই ধাতুগুলোর যা অর্থ, সেই সেই অর্থের যদি অন্য ধাতুরও প্রয়োগ থাকে, এই ধাতুগুলোর যা যা অর্থ,
এই অর্থ, এই একই অর্থ যদি অন্য ধাতুর হয় তাহলে সেই ধাতুটার প্রয়োগ থাকলেও হবে, আমি এটা বলতে চাইছি। অঞ্জনা, বোঝা গেল? যেমন ধরো, ইয়াচতে এর যা অর্থ, ইয়াচতে এর যা অর্থ, ভিক্ষতে এরও তাই অর্থ। তাই ইয়াচতে ধাতুর প্রয়োগ থাকলে যেমন পরিবর্তন হবে, ভিক্ষতের প্রয়োগ থাকলেও সে পরিবর্তন হবে। দেখো, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি হ্যাঁ না? তাহলে, হ্যাঁ তাহলে এখানে ইয়াজ শব্দের অর্থই হচ্ছে ভিক্ষা করা, তাই তো? হ্যাঁ, একদমই তাই। হুম, চলো। একটা বার্তিক আছে, অকর্মক ধাতুভির যোগে দেশ কাল ভাব গন্তব্য অধ্বা চ কর্মসঙ্গক ইতি বাচ্যম। অকর্মক ধাতুভির যোগে দেশ কালো হুম, গন্তব্য অধ্বা চ কর্মসঙ্গক ইতি বাচ্যম। এটা হচ্ছে বার্তিক। অকর্মক ধাতুভির যোগে, মানে অকর্মক ধাতুর যোগে দেশবাচক, কালবাচক, ভাববাচক, গন্তব্য এবং অধ্যাবাচক শব্দে কর্মসংজ্ঞা হবে। অকর্মক ধাতুর যোগে দেশবাচক, কালবাচক, ভাববাচক, গন্তব্যবাচক এবং মার্গবাচক, ওই অধ্বা মানে মার্গ শব্দে কর্মসংজ্ঞা হবে। উদাহরণ কি বলছে দেখো, উদাহরণ, এখানে মূল শর্ত হচ্ছে ধাতুটাকে অকর্মক হতে হবে। এখানে মূল শর্ত ধাতুটাকে অকর্মক হতে হবে, ঠিক আছে? একটা দেশ, দেশের নাম হচ্ছে কুরু, কুরু নামক দেশ, কুরু, কুরু দেশ, ঠিক আছে? ওই কৌরবদের যে দেশ, কৌরব পাণ্ডব তাদের যে দেশ, সেটা হচ্ছে কুরু। সেই কুরুষু স্বপিতি। কি বলছে দেখো, যে
কুরুষু সপিতি। মানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এরকম, কুরুষু সপিতি। এখানে সপ ধাতু, সপ মানে ঘুমানো। সপিতি সপ ধাতু, এর অর্থ হচ্ছে ঘুমানো। এবং এই যে ঘুমানো, এটা হচ্ছে অকর্মক ধাতু। সব ধাতু অকর্মক ধাতু। যেহেতু সব ধাতু অকর্মক ধাতু, সেই অকর্মক ধাতুর প্রয়োগে যে দেশবাচক শব্দ যদি থাকে, অকর্মক ধাতুর প্রয়োগে দেশবাচক শব্দে কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে, দেখো তাহলে দেশবাচক শব্দ কোনটা? দেশবাচক শব্দ হচ্ছে কুরু, আর সেখানেই হবে কর্মসংজ্ঞা। তাহলে কুরুন সপিতি, এটা হবে এই বাক্যের দ্বারা, মানে এই সূত্রের দ্বারা বা এই বার্তিকের দ্বারা অকর্মক ধাতু ভীর যোগে, এই সূত্র দ্বারা এখানে কুরুন হয়ে গেল। এবং দুই যদি বলা হয় যে মাসম আস্তে, মাসম আস্তে, আস্তে মানে কি? মাসম আস্তে, আস্তে মানে থাকা। আস ধাতুর অর্থ থাকা, আস ধাতুর অর্থ হচ্ছে থাকা। ঠিক আছে, এখন আস্তে মানে থাকা বা বসে থাকা, এরকম অর্থ। ঠিক আছে, ধরো বলা হলো যে দেবদত্ত 1 মাস ধরে বসে আছে, মানে ঘরে কোনো কাজ টাজ করছে না। ঠিক আছে, ঘরে তেমন কোনো কাজ টাজ নেই, হাতে কাজ নেই, সে 1 মাস ধরে বসেই আছে বাড়িতে, তেমন কোনো কাজ করছে না। এইরকম অর্থ যদি বোঝায়, তাহলে কি হবে দেখো, যে দেবদত্ত বসে আছে আস্তে। এই যে আস ধাতুটা হচ্ছে অকর্মক, আস ধাতুটা অকর্মক। তাহলে এই আস ধাতুটা যেহেতু অকর্মক, তাহলে সেই অকর্মক অকর্মক হওয়ার জন্য, ঠিক আছে, অকর্মক হওয়ার জন্য যে কালবাচক শব্দ, কালবাচক, সেই কালবাচক শব্দে কর্মসংজ্ঞা হবে। না, কালবাচক শব্দ কি আছে? মাস, তাহলে মাসম আস্তে, এরকম হবে। দেবদত্ত মাসম আস্তে, দেবদত্ত মাসম আস্তে মানে কি? না, দেবদত্ত 1 মাস ধরে বসে আছে, এরকম অর্থ। হুম, এটা হচ্ছে কালবাচকের উদাহরণ। তিন, যদি বলা হয় ভাব মানে কি? ভাব মানে ক্রিয়া, ভাব মানে ক্রিয়া। ধরো বলা হলো যতক্ষণ দহন ক্রিয়া চলছিল, ততক্ষণ দেবদত্ত
ছিল। বা এটাকে আরো ছোট করে বলা যেতে পারে, ঠিক আছে? আহ, ধরো বললাম যাবৎ দহন ক্রিয়া প্রচলন্তি আসিত তাবৎ দেবদত্ত অতিষ্ঠৎ। এই যে স্থা ধাতু, এই স্থা ধাতু হচ্ছে অকর্মক। স্থা ধাতু হলো অকর্মক। এখন এই স্থা ধাতু যে অকর্মক, সেই অকর্মক স্থা ধাতুর প্রয়োগে, এই অকর্মক স্থা ধাতুর প্রয়োগে যে ভাববাচক যে পদ, ভাববাচক মানে কি বললাম? ভাব মানে কি বললাম? ভাব মানে কি বললাম? ক্রিয়া। 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 তাহলে এখানে ক্রিয়া কোনটা? এখানে এই দহন ক্রিয়া। ক্রিয়া বলতে দহন, এখানে দহন ক্রিয়া। সেই ভাববাচক পদে কর্ম হবে। মানে এই দহন ক্রিয়াটাকে, মানে গরুর দহন আমি এরকম বলতে পারি। গরুর দহন তো আমি এটাকে এরকম বলতে পারি যে, ধরো বললাম দেবদত্ত গোদহম অতিষ্ঠৎ। মানে এটাকে আমি ভেঙে বললাম যে দেবদত্ত গোদহম অতিষ্ঠৎ। মানে দেবদত্ত ততক্ষণ ছিল যতক্ষণ গোদহন ক্রিয়া চলছিল। এই যেখানে গোদহম বিষয়টা হলো, গোদহম এটা আহ, কোন সূত্র দিয়ে? এই অকর্মক ধাতুভির যোগে এই সূত্র দিয়ে এখানে হয়েছে। দেখো বোঝা গেল কি বললাম? হ্যাঁ কি না? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে অকর্মক ধাতু কোনটা সেটা চিনবো কি করে? অকর্মক ধাতু কোনটা? জাস্ট এগুলো নিজে নিজে টেস্ট করবে, ঠিক আছে? মনে মনে কল্পনা করবে। ধরো বললাম বালকঃ পঠতি, এইখানে ক্রিয়া কোনটা? পঠতি। পঠতি। এই ক্রিয়াটাকে কি দিয়ে প্রশ্ন করবে? যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্ম, তাহলে সেটা সকর্মক। এগুলো সাধারণ নিয়ম, মানে খুব সংক্ষেপে কুইক তুমি রেজাল্ট পাওয়ার জন্য এগুলো ট্রিক্স। ক্রিয়াটাকে কি দিয়ে প্রশ্ন করবে? পঠতি, কিম পঠতি। তুমি অ্যাটলিস্ট একটা তুমি কিছু অ্যাড করতে পারবে, ব্যাকরণম পঠতি। কি বললাম বোঝা গেল? হ্যাঁ। ধরো বললাম বালকঃ পশ্যতি, এটা অকর্মক না সকর্মক বলো? অকর্মক হবে। হ্যাঁ, অকর্মক। অকর্মক গাধা। পশ্যতি, কিম পশ্যতি? কিন্তু অ্যান্সার নেই এখানে। গৃহগম পশ্যতি, যা খুশি হতে পারে। গৃহম পশ্যতি, মন্দিরম পশ্যতি, উদ্যানম পশ্যতি। কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, পসিবল হয় যে কোনো উত্তর, মানে আমি বলতে চাইছি ওই বাক্যে উল্লেখ থাকতে হবে এমন নয়, ওই বাক্যে উল্লেখ নাও থাকতে পারে কর্মটা। আচ্ছা। মানে তুমি অন্তত ক্রিয়াটাকে, সাপোজ ধরো তুমি ইয়ে করলে না, তুমি সেখানে আহ, ধরো তুমি বাক্য লিখলেই না, তোমাকে বলা হলো যে খাদতি, এটা সকর্মক নাকি অকর্মক? কি বলবে? তাহলে এখানে যে কোনো কর্ম আমি বসাতেই পারি, তাহলে এটা সকর্মক হবে। হ্যাঁ সকর্মক হবে, বাট কর্ম সেটাতে পসিবল হতে হবে। বললাম যে অন্নম খাদতি, তাই না? অন্নম খাতি। এবার বলো তো দেখি, ধরো বলা হলো যে তিষ্ঠতি। হুম, এটা তো হবে না। তিষ্ঠতি মানে থাকা,
কি কি হুম। থাকে এরকম বলতে পারবে? না। এটা পসিবল নয়। ধরো বলা হলো যে সেতে, কি শয়ন করছে বলা যাবে না। কি শয়ন করছে বলা যাবে না, তার হুম। মানে এটা অকর্মক ধাতু। অকর্মক। তাহলে এই রকম অকর্মক ধাতুর প্রয়োগে যদি প্রয়োগ থাকে এবং সেখানে যদি দেশবাচক, কালবাচক, ভাববাচক, অর্ধবাচক, গন্তব্য অর্ধবাচক শব্দ থাকে, তাতে কর্মসংজ্ঞা হবে, তার কর্মসংজ্ঞা হবে। লাস্ট উদাহরণ আছে একটা, 5 নম্বরটা, মার্গবাচক। ধরো বলা হলো যে মানে এই উদাহরণগুলোকে একটু ভেবে ক্রিয়েট করতে হয়, মানে চট করে। ধরো বলা হলো যে মানে প্রসঙ্গটা হচ্ছে এইরকম, দেবদত্ত রাস্তায় যাচ্ছিল, তার মনে আহ, কিছু একটা ভাবনা এসেছে, যেটা ভেবে সে অবিরত হাসছে এবং এক ক্রোশ যাবৎ সে হেসেই যাচ্ছে। এইটা হচ্ছে প্রসঙ্গ। আমি এটার, এই প্রসঙ্গটার পরিপ্রেক্ষিতে আমি একটা বাক্য দিচ্ছি যে দেবদত্ত এক ক্রোশ যাবৎ হাসছে। দেখো কি হবে, দেবদত্ত হাসছে, কি হবে, দেবদত্ত হসতি, দেবদত্ত হাসছে, কি হবে, দেবদত্ত হসতি। এক ক্রোশ, এই ক্রোশটা একটা মার্গ পরিমাণ, হ্যাঁ কি না? এই ক্রোশ হ্যাঁ। একটা মার্গ পরিমাণ। এই যে গন্তব্য, গন্তব্য মানে কি, হ্যাঁ। মানে ডেস্টিনেশন। অধ্বা, অধ্ব মানে মার্গ, ডেস্টিনেশন, ঠিক আছে। এখানে এই যে গন্তব্য অধ্বা বলতে এখানে মার্গ পরিমাণকে বুঝতে হবে, মার্গ পরিমাণ। গন্তব্য অধ্বা বলতে মার্গ পরিমাণকে বুঝতে হবে, ঠিক আছে। এবং আর কি, দেখো বোঝা গেল কি পুরোটা? ক্রোশম হাসতি, এরকম ক্রোশম হাসতি,